সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান আজ হাজির হয়েছি। আমার দুজন দেখছেন যে দুজন ব্যক্তি আমার সাথে আছেন। তারা এই সমাজের সবচেয়ে অবহেলিত শ্রেণীর মানুষ এবং তাদের লিঙ্গ অর্থাৎ লিঙ্গ পরিচয় যদি বলি, তারা হচ্ছেন তৃতীয় লিঙ্গের। এবং এই তৃতীয় লিঙ্গ বলতে গেলে আপনারা অনেকেই যাদেরকে বলে থাকেন যে সমাজের তারা হিজড়া, তারা মানুষের কাছে চাঁদাবাজি করে, তারা মানুষকে ব্ল্যাকমেইল করে, তারা এভাবে করে তারা জীবন সংসার তাদের পরিচালিত করে। তো এই জাতীয় নানা প্রকার বিভ্রান্তিকর বা নানা প্রকার বিষয় নিয়েই কিন্তু আছে এই তৃতীয় লিঙ্গের মানুষদের বিরুদ্ধে। বিভিন্ন রয়েছে সাধারণ মানুষের ক্ষোভ, অভিযোগ, নানা বিষয়। এই বৈষম্য বিরোধী সরকার পতনের যে আন্দোলন ছাত্র জনতার সাথে এই তৃতীয় লিঙ্গের এই সাধারণ যারা মানুষ আছেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এবং আমার সাথে আজকে যে দুজনকে আপনারা দেখছেন সে দুজনের পরিচয় বলবার আগে শুধু একটি জিনিসই বলবো যে তারা কিন্তু এই সমাজের শিক্ষিত মানুষদের একজন এবং তারা পড়াশোনা করেছেন। এখন মহান সৃষ্টিকর্তা, যদি আমি মুসলিম হয়ে থাকি বা আমি যদি মুসলিম, আমি মহান আল্লাহর উপরে ভরসা যদি রাখি, এখন মহান আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগীর জন্য। এবং এই পৃথিবীকে আখিরাতে শস্যক্ষেত্র কিন্তু বলা হচ্ছে। আমাদের কর্মফলই কিন্তু আমাদের মৃত্যুর পরে আমাদের সেটি কিন্তু আমাদের ভোগ করতে হবে। ভালো কাজ করলে, ভালো গুণ থাকলে মহান আল্লাহ আমাদেরকে অবশ্যই ভালোভাবে রাখবেন, তার ফল হিসেবে তিনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুপ্রিয় দর্শক, যেটি বলছিলাম, অর্থাৎ মহান আল্লাহ তিনি এই সমাজে যদি আমরা এই পৃথিবীতে যদি ভালো কর্ম করে যাই তবে ভালো কর্ম হিসেবে কিন্তু বেহেশত, আর যদি আমরা কোনো খারাপ কাজ করি তাহলে সেই হিসেবে কিন্তু দোজখ। এবং এই ভালো এবং খারাপের মধ্যকার যে পার্থক্য সেটি কিন্তু এই বাস্তবিক জীবনেই কিন্তু প্রতিফলন হয়। আমরা প্রায়শই কিন্তু ধারণা করি যে এই সমাজের তৃতীয় শ্রেণীর মানুষ যারা আছেন, যাদেরকে আমরা হিজড়া বলে গালমন্দ করি, তাদেরকে অনেক খারাপভাবে দেখি। একই পরিবারে, আমি যেটা বলছিলাম যে একই পরিবার বলতে গেলে একটা পরিবারে দেখা গিয়েছে একটা ছেলে মেয়ে, কখন আপনার এই মানসিকতার একটা ছেলে কখন এই মেয়ের মানসিকতার হয় সেটি কিন্তু পবিত্র কোরআনেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু স্পষ্টভাবে বলা আছে এবং এটা কিন্তু আল্লাহরই সৃষ্টি। সুতরাং আমরা যেটি বলে শুরু করেছিলাম যে এই দেশের স্বৈরাচারী সরকার পতনের এই আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে তারাও কিন্তু এক হয়ে এই আন্দোলনে শরিক হয়েছিলেন এবং এই সরকার পতনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তো শুরুতে কিন্তু বলেছি যে তারা কিন্তু শিক্ষিত এবং আমার হাতে যিনি বসে আছেন হাতের ডানে, তার নাম হচ্ছে বুলবুলি, নিকনেম হচ্ছে বুলবুলি এবং তার কাছে তার পরিচয় আমরা জানবো। এবং তিনি হচ্ছেন ডিগ্রিতে পড়াশোনা করছেন এবং তিনি একজন লাইসেন্সধারী অর্থাৎ চালক, যিনি নিজে গাড়ি চালনা শিখিয়েছেন এবং সর্বোপরি এই ডিসেম্বর মাসে গর্ব করে তিনি বলেন যে তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা। তার সন্তান কিন্তু বুলবুলি এবং যিনি হেফজ করেছেন। তো অনেক গুণে গুণান্বিত বুলবুলি, আমরা তার কাছে আসব। এবং আমার হাতের বাইরে যিনি আছেন তিনি তার সেরকম লেখাপড়া করেছেন। লেখাপড়া শেষে আপনার নাম? হ্যাপি মনি। হ্যাপি মনি, অর্থাৎ তার নাম হচ্ছে হ্যাপি মনি তার নাম। এই নামগুলো ছদ্মনাম, তাদেরও আসল নাম রয়েছে। যদি আসল নামের কথা বলি, আপনার আসল নাম কি ছিল? শামসুদ্দিন। শামসুদ্দিন। আপনার? বদরুল ইসলাম বুলবুলি। বদরুল ইসলাম বুলবুলি। তো এদের জীবন গল্প রয়েছে, কিন্তু বর্তমান সময়ে এবং আমরা যদি দেখি যে বিগত সময়ে তারা কিন্তু সবাই বৈষম্যের শিকার। এই দেশ যখন বৈষম্য বিরোধী শক্তি যখন জন্ম হয়েছে এবং বৈষম্যকে দূর করবার জন্য বর্তমান প্রধান উপদেষ্টা সহ মাননীয় উপদেষ্টা যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন এবং আমাদের ছাত্র জনতারা এক কাতারে কাজ করছেন, ছাত্র এবং জনতা। তো এই ছাত্র জনতার সাথে কিন্তু শরিক হয়েছেন এই তৃতীয় লিঙ্গের অধিকারী তারা। তো আমরা প্রথমে বুলবুলির কাছে আসতে যাচ্ছি। বুলবুলি, আপনার পরিচয় দিয়ে আপনি যদি আমাদেরকে বলতেন এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে আপনি কিভাবে শরিক হলেন এবং ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে এই শরিক হওয়ার পেছনের গল্পটি যদি আমাদেরকে বলতেন এবং গত ফ্যাসিস্ট
সরকারের সময় আপনারা কি বৈষম্যের শিকার ছিলেন কিনা, বা আপনাদের অধিকার কতখানি বাস্তবায়ন হয়েছে বলে আপনি মনে করছেন? আসসালামু আলাইকুম স্যার। আমরা তো সেই গানের মতন বলতে হয় জন্ম থেকেই জ্বলছি। তো আমরা তো বৈষম্য শিকার জন্মের পর থেকেই। আমাদের পুরাতন যে সরকার ছিল ফ্যাসিস্ট সরকার, আমরা জানি আওয়ামী সরকার, এ সরকার তো বারবার আমাদেরকে কথা দিয়ে, আমাদেরকে বিভিন্ন রকমের আশ্বাস দিয়ে আসলে কোনো আশ্বাস বাস্তবায়ন করেনি। এক এক সময় এক এক রকমের কথা বলেছে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলেছে। তার ঊর্ধ্বতন কামলা যারা, আমলা যারা ছিল, বড় বড় দায়িত্বে যারা ছিল, এরা আমাদেরকে শুধু এক এক সময় এক একটা লোভ দেখাইছে। এই তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, এই তোমাদের সরকারি চাকরিতে অ্যাটেন্ড করাবো, এই তোমরা প্রশিক্ষণ নিতে থাকো, এই তোমরা সামনের দিকে এগোতে থাকো, হাত ক্লিয়ার করতে থাকো। আমি তো ড্রাইভার, আপনিই সর্বপ্রথম আমাকে গ্লোবাল টিভিতে প্রচার করেছিলেন, বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের গাড়ি চালক আমি বুলবুলি। জি। এরপরে আপনি কয়েকটা টিভিতে আমাকে ফোকাস করেছেন, এনটিভি, আর টিভি, অনেক টিভিতেই। সব মূলত আপনার দৌলতেই হয়েছিল স্যার। আপনি হচ্ছে আনিসুর রহমান সাব্বির স্যার, আপনি অত্যন্ত মাশাআল্লাহ, দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুক। তো অনেক কিছুই আপনার সম্বন্ধে বলার, যা আসলে শেষ করা যাবে না। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন আমি ওদিকেই যাব। সেটা হলো যে ফ্যাসিস্টের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা কিভাবে অ্যাটেন্ড করেছিলাম বা আমরা কিভাবে এই আন্দোলনে শরিক হয়েছিলাম। এক নম্বর কথা, আমি আমার ফেসবুক আইডি থেকে সর্বপ্রথম সরকারের বিরুদ্ধে যে সত্য প্রচারগুলো, যেখানে যে রকমের হয়েছে সে অনুযায়ী সত্য প্রচারগুলো করেছি। তাতেও অনেক মানুষ দেখে হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকারের প্রতি তারা অতিষ্ঠ হয়েছে। দুই নম্বর কথা হলো যে আমি নিজে আমাদের ওখানে যে আন্দোলন হয়েছে জেলা শহরে, বাড়িতেই তখন ছিলাম, সে আন্দোলনে অ্যাটেন্ড হয়েছি। যখন এরা ডাক দিয়েছে আমাদের এই যে নাহিদুল ইসলাম বর্তমান যে উপদেষ্টা আছেন, উনি যখন জেলে ছিল, ওই যে হাউন আঙ্কেলের ভাতের হোটেলে, হ্যাঁ ডিবি হারুনের ভাতের হোটেলে যখন ছিল বন্দি অবস্থায়, তো তার আগে রাব্বি নাম করে একজন মনে হয় উনি ডাক দিয়েছিল লং মার্চ টু ঢাকা। তো সাথে সাথে আমরা ঢাকায় চলে আসি, অনেক হিজড়ারাই, কারণ আমরাও রানিং স্টুডেন্ট, আমিও ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। আমাদেরও তো স্যার অবশ্যই দরকার আছে এই আন্দোলনের, কারণ আমাদের একটা চাকরির দরকার আছে। আমরা কিভাবে চলবো, আমাদের চলার পথ কি? আপনি আমাদের চলার কোনো পথ দেখাতে পারবেন না, কেননা আমরা যেখানে যাই মানুষ আমাদেরকে তাড়িয়ে দেয়। আমাদের সেইভাবে নির্দিষ্ট কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, আমাদের কোনো কোঠা নেই, আমরা কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করলে আমাদের হয় না। শুধু ওই মুক্তিযোদ্ধার ছেলে, ওই উপজাতি, ওই অমুক জাতি, ওই তমুক জাতি, হ্যাঁ টাকা, এত টাকা চাই। আমরা কি করব, আমরা কোথায় যাব? এখন আমাদের তো প্রয়োজন যে আমরা একটা কিছু করে খাবো। তা না হলে দিন দিন তো আস্তে আস্তে হিজড়া সমাজ এদিকে চলে যাবে যে ওরা ছিনতাই, চুরি, ডাকাতি এগুলো করতে শুরু করবে। কারণ পেটের দায়ে মানুষ কি না করতে পারে। পেটের দায়ে তো মানুষ বংশ পরিচয় পর্যন্ত ভুলে যায় যে আমি কোন বংশের সন্তান, এটাও মানুষ ভুলে যায়। আপনি বলে গিয়েছেন আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা যুদ্ধে অংশগ্রহণ করেছিল 1971 সালে, আমিও যুদ্ধে অংশগ্রহণ করেছি 2024 সালে। আমি সেকালের একাল, এতটুকু বলতে পারি যে সেকালের একাল। তখন আমার বাবা এই দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করে বা এই দেশকে যারা অন্যায়ভাবে দখল করতে চেয়েছিল, হানাদার যারা দখল করতে চেয়েছিল, দখলদারের হাত থেকে মুক্তি পেতে, সোনার বাংলাকে মুক্তি দিতে এবং দেশের মা বোনের ইজ্জতকে রক্ষা করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আর একালে আমাদের অধিকার আদায়ের জন্য আমিও যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম স্যার। শুধু আমি না, আমাদের কমিউনিটির অনেক হিজড়ারা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা একজনের কাছে হাত পাততে গেলে, আমরা যদি পেটের দায়ে তার কাছে হাত পাতি, তাহলে বলে কর্ম করে খাও। আবার কর্মসংস্থানের জন্য কোথাও গেলে তারা বলবে যে তোমরা হচ্ছে উচ্ছৃঙ্খল, তোমাদের এখানে নেওয়া যাবে না। কিন্তু আসলে আমরা উচ্ছৃঙ্খল না, সবাই এক না স্যার। হাতের 5টা আঙ্গুল কখনো সমান হয় না। আমরা এক মার পেটের 5টা সন্তান এক সমান না। কেউ ছেলে হয়েছে, কেউ মেয়ে হয়েছে, আমি হিজড়া হয়েছি, এটা আমার কপালে ছিল, এটা আমার তকদিরে ছিল। আমার তকদিরকে আমি সাধারণভাবে মেনে নিয়ে আমি যদি সামনের দিকে এগোতে চাই, আমি যদি স্বপ্ন দেখতে চাই বাংলাদেশের জন্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, আমার কমিউনিটিকে বা আদর্শবান করার জন্য, আমার কমিউনিটির সকলকে উন্নত পথে নেওয়ার জন্য, চলার জন্য, তাহলে বাংলাদেশের জাতীয় খেলা যেমন হাডুডু পিছন থেকে টেনে ধরে,
আমাকে যদি ওইভাবে টেনে ধরা হয় তাহলে আমরা সামনের দিকে এগোবো কী করে স্যার? এর জন্য তো আমাদের প্রয়োজন সহযোগিতা করা। সবথেকে বেশি সহযোগিতা প্রয়োজন আমাদের সরকারের। আমাদের উন্নতির জন্য সবথেকে বেশি সহযোগিতা সরকারের প্রয়োজন। কারণ ফ্যাসিস্ট সরকারের আমলে বারবার আমাদেরকে এভাবে শুধু দিন দেখানো হয়েছে, রাতের পরে দিন আছে, দিনের পরে রাত আছে। তো আমরা খালি দিনের পরে রাত গুনতে থাকবো। আজকে 14 ফেব্রুয়ারি, কালকে 15 ফেব্রুয়ারি, কালকে 16 ডিসেম্বর, এভাবে শুধু গুনতেই থাকবো, আমাদের কোনো পথ হবে না। তো আমরা কি করে বাঁচবো স্যার? আপনাদের কাছে হাত পাততে গেলে আপনারা ভালো মনে দেখেন না, ভালো মনে দেন না, আবার আপনারা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না, তাহলে তো এইভাবে আমাদের দিন চলে যেতে পারে না। একের পর এক আনসার, তারপরে ওই যে রিক্সা চালকরা, অনেক মানুষ, অনেকেই আর কি কাজের বুয়ারাও পর্যন্ত কাজের বুয়ারা পর্যন্ত আন্দোলন করেছে। জি স্যার, এই যে হাসিনা পতনের পরে আর কি, স্বৈরাচার পতনের পরে নিজের অধিকার নিয়ে কিন্তু আজ পর্যন্ত আমাদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আপনারা কেউ বলতে পারবেন যে আমরা মাঠে নেমেছি স্যার? নামি নাই, আমরা এখনো নামিনি। কিন্তু তার মানে এই না যে আমরা নামবো না। আমরা সরকারকে সম্মান করি, আমরা সরকারকে আমরা ইজ্জত করি এবং তারপর আমরা আস্থা রাখতে চাই যে আমাদের একটা ব্যবস্থা তিনি করবেন, আমাদের একটা সরকারি চাকরি দেবে, আমরা মা নিয়ে, আমাদের পরিবার নিয়ে, আমাদের যে কমিউনিটি আছে সকলকে নিয়ে, এমনকি দেশের জন্য আমরা এগিয়ে যেতে পারি, কিছু করতে পারি, এরকম স্বপ্ন দেখি আমরা। তো আমাদের সকলের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে স্যার, আমাদের স্বপ্ন কি বাস্তবায়ন হবে না? আমরা সরকারকে সম্মান করে আমরা মাঠে নামিনি, আমরা কোনো আন্দোলন করিনি। তার মানে এই না যে আমাদের খুবই নরম ভাবতে হবে। বর্তমান প্রধান উপদেষ্টাকে সম্মান করে মাঠে নামেন। জি 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 বর্তমান প্রধান উপদেষ্টা, উনি তো নোবেল জয়ী। জি, নোবেল জয়ী। এটা এই পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে। জি। তো আমার জানা মতে এই 257টা রাষ্ট্রের ভিতরে মাত্র 11 জন নোবেল পেয়েছে। তো এই 11 জনের ভিতরে আমাদের কত ভাগ্য ভালো যে আমাদের দেশেই একজন নোবেল জয়ী লোক আছে, আর সেটা আমরা গর্বিত। জি জি, আমরা গর্বিত। সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জানাই এবং ওনাকে পাওয়ার জন্য আমরা শুকরিয়া জানাই আল্লাহর কাছে। কেননা উনি একজন নোবেল জয়ী ব্যক্তিত্ব, উনি আমাদের ব্যথা বুঝবেন। কারণ উনি সর্বপ্রথম তো এই যে আমাদেরকে নিয়ে কাজ শুরু করে আজকে এই পর্যন্ত পৌঁছাইছে। আজকে নোবেল, জি জি জি, আজকে নোবেল পর্যন্ত পৌঁছাইছে আপনাদেরকে নিয়ে। জি জি, আমাদেরকে নিয়ে, সমাজের অবহেলিত শ্রেণীর মানুষের ভাগ্য উন্নয়নে অবদান নিয়ে। জি, অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়ন নিয়ে কাজ করে আজকে উনি নোবেল পেয়েছেন। এই জন্য আমার টার্গেট শুধু ওনাকে, আমি অন্য কাউকে ধার ধারি না। আর আরেকজন, সেটা হচ্ছে বর্তমান ডিএমপি কমিশনার যিনি আছে সাজ্জাদ স্যার, উনিও দেখি মাশাআল্লাহ অনেক ভালো মন মানসিকতা, অনেক সুন্দর কথা বলে এবং অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়ন নিয়ে উনিও কয়েকবার প্রেস করেছে, আমি দেখেছি স্যার। তো আমি ওনাকেও আমি চাই যে উনি আমাকে ডাকুক। ওনার আগে ওখানে হাবিব স্যার ছিল, হাবিব স্যার ওই অবহেলিত মানুষ নিয়ে কাজ করেছিল, কিন্তু আমরা জানি। কিন্তু অনেক সময় দেখা গেছে যে ফ্যাসিস্ট সরকারের হুকুম পালন করতে গিয়ে বা কোনো না কারণে হয়তো কোনো অন্যায় করেছে কি করেছে না, এটা তো এটার সাথে আমরা জড়িত না বা আমরা জানি না। কিন্তু সাথে থাকলে স্যার বোঝা যায় যে কে কেমন। জি, আমাদেরকে ডেকেছে, ক্ষণিক্ষণের জন্য গিয়েছি, আমাদের সাথে যতটুকু ভালো ব্যবহার করেছে সে অনুযায়ী আমরা বলতে পারি উনি ভালো ছিলেন। কিন্তু বর্তমান যিনি আছেন মাশাআল্লাহ, ইনি অনেক অত্যন্ত ভালো। ইনার কয়েকটা দেখেছি, ওই যে টিভিতে সাক্ষাৎকার দেখেছি, মাশাআল্লাহ অনেক ভালো। আমি চাই ইনিও আমাদেরকে ডাকুক, ইনি আমাদের একটা ব্যবস্থা করবে বলে আশ্বাস দিক এবং সে আশ্বাসটা বাস্তবায়নও করুক, এটা আমি চাই। উনি দেখি ফুটপাত ওই যে ওয়াকারদের নিয়ে কথা বলেছে, তাদের দাবি নিয়ে যে ওরা যাবে কোথায়, অটো রিকশা, জি জি, অটো রিকশা নিয়ে কথা বলেছে, তারা যাবে কোথায়, তারা কি না খেয়ে মরবে? তাহলে সাজ্জাদ স্যার, আমি আপনাকে বলতে চাই, আপনি আমাদেরকে ডাকেন, আপনি আমাদেরকে বলেন যে আমরা কি না খেয়ে মরবো, আপনি আমাদের একটা ব্যবস্থা করেন, আপনি আমাদের একটা আশ্বাস দিয়ে সে আশ্বাসটা বাস্তবায়ন করেন, আমরা অনেক খুশি হব। আমরা হিজরা সম্প্রদায় আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আর এমন আশ্বাস চাই না বিগত সরকারের মতন যে আশ্বাসগুলো দিবে কিন্তু তা বাস্তবায়িত হবে না। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমরা এরপর তো আমাদের চাকরির বয়সও থাকবে না স্যার, এরপর আমাদের চাকরির যে বয়সটাও থাকবে না। এখন তো 28 বছর বয়স, মাশাআল্লাহ, তো এখন 2-1 বছর হয়তো বা সামনে পেতে পারি, কিন্তু এরপর তো চাকরির বয়সটাও থাকবে না সরকারি চাকরির। তো আমরা তো সরকারের কাছে চাই যে সরকার আমাদের দিকে একটু নজর দিক, আমাদের দিকে প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের উনি আদর্শ, ওনাকে দেখে যাতে আমরা
উন্নতির দিকে যেতে পারি সেই ব্যবস্থা উনি করে দিক। আচ্ছা, আপনি আপনার কথার মিডলে আপনি বলছিলেন যে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আপনারা আন্দোলনে নামতে বাধ্য হব। এখন প্রধান উপদেষ্টাকে সম্মান দিয়ে আপনারা আন্দোলনে নামছেন না, নামিনি, জি। তার প্রতি আপনাদের একটি আস্থা আছে, যে আস্থা যে তিনি আপনাদেরকে দেখবেন। জি জি জি, এই আস্থাটা, এই আশাটা আমরা নিজেরাও বলা বলি করি, কারণ এই সর্বপ্রথম বাংলাদেশে হিজড়াদের জন্য বিশেষ ভাতা চালু করেছে ডক্টর ইউনূসের সরকার। এই প্রধান উপদেষ্টা সরকার হিজড়াদের জন্য বিশেষ একটা ভাতার সুযোগ চালু করেছে। অনেকে অ্যাপ্লিকেশন করতেছে, যার কাগজপত্র ঠিক আছে, অনেকে অ্যাপ্লিকেশন করতেছে না। সামান্য হালকা পাতলা কিছু ভাতা, মানে সম্মানী ভাতা আর কি যাকে বলে, দিবে। কিন্তু আসলে এইভাবে 2-5 পয়সা নিয়ে তো আর দুনিয়া চলে না স্যার। কারণ আমার একটা মা আছে, মুরব্বী, তার ওষুধ কিনতে হয়। আমি একজন মানুষ, আমার একটা কমিউনিটি আছে, তাদেরকে নিয়ে আমার ভাবতে হয়, আমার নিজের থাকা খাওয়া, তো সব মিলে তো আমার সরকারের সহযোগিতা প্রয়োজন। আমার তো প্রয়োজন একটা কর্ম। আমি তো কর্ম শিখেছি স্যার, আপনারাই আমাকে শিখিয়েছেন। আমি কর্ম শিখেছি, আমি ড্রাইভিং করতে পারি, আমি ভালো ড্রাইভিং জানি এবং বৈধ লাইসেন্স প্রাপ্ত। আমি বাংলাদেশের সর্বপ্রথম তৃতীয় লিঙ্গের গাড়ি চালক। তো আমি সর্বপ্রথমে যেহেতু আছি, এতদিন তো কোটাও ছিল না, এখন তো 1% কোটা আমরা পেয়েছি। তো আমাদের কেন সবার অধিকার আদায় হচ্ছে, আমাদের হবে না? আমরা যে বৈষম্য শিকার জন্ম থেকে, সেই বৈষম্যর ভিতরেই কি আমরা থাকবো স্যার? সমস্ত ক্ষেত্রে সংস্কার হচ্ছে, তাহলে আমাদের ক্ষেত্রে সংস্কার কেন পিছয়ে থাকবে? আমার এটা জানা খুব প্রয়োজন এবং আমার এই বিষয়ে খুব আগ্রহ আছে যে আমি একটা কর্ম করে খাবো। তো আমি একটা কর্ম চাই। সর্বোপরি কথা হচ্ছে আমি একটা কর্ম চাই। আমাকে বারবার আশ্বাস দিয়ে আমার সঠিক কর্ম আমাকে দেওয়া হয়নি। তো আমরা কর্ম চাই, আমরা কর্ম করে খেতে চাই এবং সমাজে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। আমাদের একটা কারো কাছে হাত পেতে জি জি খেতে চাই না আমরা, এইভাবে মানুষের কারো উপর বোঝা হয়ে যাচ্ছেন না। জি জি, বোঝা হয়ে থাকতে চাই না আমরা, কারো দয়ার পাত্র হয়ে থাকতে চাই না আমরা। দয়ার পাত্র তো মানুষ তখন হবে যখন স্যার সে নিজে চলতে পারবে না, ফিরতে পারবে না। আমার যখন শারীরিক তাগদ আছে, আমি কর্ম করতে পারি, আমি যখন কর্মে প্রশিক্ষণ নিয়েছি, প্রশিক্ষিত যাকে বলে, তাহলে আমি কেন আমার কর্ম পাবো না? আমাকে কেন কর্ম দেওয়া হবে না? সমাজের যারা উচ্চ শ্রেণী আছে তারাও আমাদেরকে ভালো নজরে স্যার দেখে না, তারাও কর্মের জন্য আমাদেরকে ডাকে না, তারাও আমাদের জন্য বিশেষ কোনো সংস্থা খোলে না। আর সরকারও যদি আমাদের দিকে নজর না দেয়, সরকার তো আমাদের মাতা পিতা। একটা দেশের সর্বমূলে হচ্ছে সরকার। তো সেই যদি মূলত আমাদের দিকে ভালো নজরে না দেখে, তাহলে সমাজের উঁচু শ্রেণী বলেন, নিচু শ্রেণী বলেন, কোনো শ্রেণী আমাদের দিকে তাকাবে না স্যার। সব থেকে আগে দরকার তার নেক নজর, তার সুনজর। তাহলেই আমরা কেবল সমাজে উচ্চ মানে ভালো একটা পর্যায়ে পৌঁছাইতে পারি বা আমাদের নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখতে পারি, যদি তিনি আমাদের দিকে নেক নজরে তাকায়। তো স্যার, এখন আপনার মাধ্যমে আমার সরকারের কাছে এই আহ্বান। জি, এই আহ্বান। অসংখ্য ধন্যবাদ বলি আপনাকে এবং নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা যারা দায়িত্বশীল কাজে আছেন, নিশ্চয়ই আমাদের এই তৃতীয় লিঙ্গের একজন অধিকারী যিনি বুলবুলি, তিনি বলছিলেন তাদের দাবি দেওয়ার কথা। শুধু তিনি তার কথা বলছেন না, তার কমিউনিটির কথা বলছেন। কারো উপর বোঝা হয়ে আর বাঁচতে চান না, হাত পেতে অর্থ নিতে চান না। যেটি চান সেটি হচ্ছে কর্ম করে খেতে চান এবং এই 8-10 জন সাধারণ মানুষের মতো যেভাবে খেয়ে পড়ে কাজ করে বাঁচার যে অধিকার, সেটিই চান। তো সেই সুবাদে আমার মনে হয় যে নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন অবশ্যই তাদের এই কল্যাণে তাদের পাশে থাকবেন এবং অবশ্যই এই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে বিবেচনাপূর্বক তাদের দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা যেতে চাই আমার হাতের বাইরে যিনি আছেন, তিনি হচ্ছেন হ্যাপি মনি। তার কাছ থেকে শুনবো ছাত্র জনতার আন্দোলনে তিনি কিভাবে শরীক হয়েছিলেন এবং তাদের অধিকার কতখানি বাস্তবায়ন হয়েছে বা বাস্তবায়নের কতখানি পথে বা তারা কি চাচ্ছেন। হ্যাপি মনি। আসসালামু আলাইকুম, আমার নাম হ্যাপি মনি, আমি ঢাকা মিরপুর 1 নম্বরে থাকি। এবং যে সময় 5 আগস্টে অবৈধ সরকার 17টা বছর ধরে রাষ্ট্র চালাইছে, এমনকি দেশ চালাইছে, আমরা তার বিনিময়ে আমরা হিজড়ারা কিছুই পাইনি, কোনো অধিকার পাইনি, কোনো চাকরি পাইনি, কোনো তার কাছে কোনো সুযোগ সুবিধা পাইনি। এবং আমরা মনে করেন যে অবস্থা আছি, এই অবস্থাতে আমরা বাঁচতে পারি না। এখন আমরা বর্তমানে আছি
শুধু একটা ইয়ার উপরে, জিরোর উপরে। আমরা কেউর আশেও থাকি না, কেউর পাশেও থাকি না, কেউ আমাদের ভালো মন্দ দেখে না, কেউ আমাদেরকে ভালো মন্দ জিগায়ও না, এমনকি আমাদেরকে কেউ কাছেও ডাকে না, কাছেও ডাকে না। আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমরা ছাত্রদের লগে ছিলাম, ছাত্রদের লগে মাঠে ছিলাম। আমরা মনে করেন খুনি হাসিনার আন্দোলনে তারা কিভাবে দেশ থেকে গদি থেকে নামানোর চিন্তা ভাবনা, হ্যাঁ, আমরা সেইটা করে মাঠে নামছি। এখন সে দেশের থেকে গেছে, এখন বর্তমানে আছে ডক্টর ইউনূস স্যারে। আমরা চাই আমাদেরকে একটা চাকরি দেব, আমাদেরকে একটা ভালো মন্দ দেখার কেউকে দায়িত্ব দেব। আমার গুরু আছে পাশে, এমনকি আমাদের ভালো মন্দ দেখার আমাদের আরও লোকজন আছে। আমরা কার কাছে যাব? আমরা কার কাছে যাব? আমাদেরকে থাকার মতন, বাঁচার মতন একটা ব্যবস্থা করে দেব। আমি একজন ড্রাইভার, আমি ড্রাইভারই শিখছি, আমার লাইসেন্স আছে, আমি লাইসেন্স পাইছি কিছুদিন ধরে। আমি বেকার, আমার চাকরি নাই, আমি কেউ থেকে 10 টাকা খুঁজে আনতে পারি না, কেউ থেকে 10 টাকা চাইতে পারি না। কেউ কাছে 10 টাকা চাইতে গেলে বলে কাজ করে খাইতে পারিস না, কি দিব? আমরা কোথায় যাব, কার কাছে যাব? আচ্ছা, কে আসছে আমাদের? ছাত্র জনতার আন্দোলনে আপনি কোথায় গিয়েছিলেন, কোথা দিয়ে আন্দোলন শুরু করেছিলেন? আপনার এলাকা মহল্লায়, রাস্তার? ঢাকা মিরপুর 10 নম্বরে ছাত্র আন্দোলনে ছিলাম। ঢাকা মিরপুর 1 নম্বরে ছিলাম, ঢাকা মিরপুর 2 নম্বরে ছিলাম। ছাত্র আন্দোলনে যেখানে পারছি, যেভাবে পারছি, আমরা ছাত্রদের দলে ছিলাম। আমরা কোনান থেকে নামছি, কার দল হয়ে নামছি, কার হয়ে নামছি, এগুলো আমরা নামিনি। আমি নামছি দেশের জন্য, আমি নামছি আমাদের অধিকারের জন্য। আমি 17 বছর ধরে আমার নিজের অধিকার আমি খাড়াইতে পারিনি, আমি ভোট দিতে পারিনি। আমি একজন দেশের নাগরিক। আমারে বলতে আছে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হ্যাঁ, ওই অবৈধ সরকার আমাকে ভোটার বানাইছেন না, উনি আমারে ভোটার বানায়নি, আমারে ভোটার বানাইছে বিএনপির আমলে। আমি বিএনপির আমলে ভোটার হইছি। আমি ওই সময় থেকে আমার নিজের অধিকার খাড়ে আমি একটা ভোট দিতে পারিনি। আমি চাই আমার অধিকার, আমি চাই আমার চাকরি, আমি চাই আমি নিজে গায়ে খাইতে, কাজ করে খাইতে। আমি চাই না কেউ থেকে 10 টাকা খুঁজতে, আমি চাই না আপনার কাছে 10 টাকা চাইতে, আমি চাই না আপনার ঘৃণা কথাগুলো শুনতে, আপনার মুখ কালা কথাগুলো আমার শুনতে। আমার ইচ্ছা করে না, আমি চাকরি চাই, আমি চাকরি করে খাইতে চাই। আমাকে আপনারা দয়া করে একটা চাকরির ব্যবস্থা করুন। আমি একজন ড্রাইভার, আমি ড্রাইভার, আমার লাইসেন্স আছে, আমি চাকরি করতে চাই, আমাকে একটা চাকরি দেন। এই আপনার কাছে চাওয়া, এই আপনাদের কাছে পাওয়া। ধন্যবাদ হ্যাপি মনি। সুপ্রিয় দর্শক, শুনছিলেন খুব জোরালোভাবে এবং স্পষ্টভাবে এবং হিম্মত নিয়ে বলছিলেন ছাত্র জনতার আন্দোলনে কিভাবে স্বৈরাচারী সরকার পতনে তিনি ভূমিকা রেখেছেন। শুধু তিনিই নন, তাদের মতো আরও অনেক কর্মজীবী হিজড়া যারা কর্মের সন্ধানে আজ পথে পথে ঘুরছেন। এবং তিনি বলছিলেন যে তিনিও কিন্তু একজন গাড়ি চালক এবং বৈধ লাইসেন্সধারী, কিন্তু কোথাও কোনো কর্মসংস্থানের ব্যবস্থা এখনো হয়নি, যে কারণে এই 17 বছর তিনি ভোটার হওয়া সত্ত্বেও তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, নাগরিক কোনো সুযোগ সুবিধা তেমন একটা পায়নি এবং নিজের যে অধিকার অর্থাৎ কর্মের অধিকার, দুবেলা ভাতের অধিকার, সেটিও পাননি। বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যারা দায়িত্বশীল কর্মকর্তা, অন্যান্য যারা মাননীয় উপদেষ্টা আছেন, তাদের কাছে এই দুজন মানুষের একটাই আকুতি, তাদের কমিউনিটির পক্ষ থেকে যে দ্রুত যারা কর্ম করে খেতে চান, এইসব তৃতীয় শ্রেণীর অর্থাৎ হিজড়া সম্প্রদায়, তাদেরকে অবশ্যই কর্মের মাধ্যমে তাদেরকে বাঁচার এবং ভাতের অধিকার তারা চান। এজন্য অবশ্যই এই অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা এবং অন্যান্য মাননীয় উপদেষ্টা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন এবং সহযোগিতা আকর্ষণ করছেন। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই আমাদের আজকের এই না বলা কথন অনুষ্ঠানটি। এবং এই না বলা কথন অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে আমরা একটি বার্তা দিতে চাই, অর্থাৎ অনেকে অনেক সময় বিভিন্ন প্ল্যাটফর্মের অভাবে আমরা আমাদের কথাগুলো, অধিকার কথাগুলো বলতে পারছি না। স্বাধীনতা টিভি বাংলা এমন একটি অনুষ্ঠান আপনাদেরকে তৈরি করে দিয়েছেন, এমন একটি ব্যবস্থা করেছেন যে প্ল্যাটফর্মে আপনারাও এই হট সিটে এসে কিন্তু আপনারা আপনাদের অধিকার, না বলা কথাগুলো সেগুলো কিন্তু বলতে পারেন। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা অবশ্যই আপনাদের এইসব অধিকার বিষয় নিয়ে
নিশ্চয়ই শুনবেন এবং সে বিষয়ে তারা অবশ্যই পদক্ষেপ নেবেন এবং এ দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বাস্তবায়নের মধ্য দিয়ে, এমনটাই প্রত্যাশা আমাদের সকলের। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর অবশ্যই স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকবেন।